নীলাদ্র কাশ্মীর পানের তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো। মনের বলেই কিন্তু মানুষ পিছলে পড়ে, সজ্ঞানে কেউ কাদামাটিতে পিছলে পড়ে না কখনো। ঠিক আমার বাবাও পড়েছিলেন এভাবেই, তার জন্য তাকে পস্তাতে হচ্ছে আজও। আর যাদের করা ভুলের জন্য আমার বাবার এই অবস্থা, তাদেরও আমি ছেড়ে দেব না। এই যে ঠিক যেমন করে আর মনে তুমি কাটার খোসা খেলে খেলে তো। কথা বোঝার স্বার্থে কাশ্মীর চোখ গোল গোল করে চাইল, তবুও নীলাদ্রর কথার আগামাথা তার কিছুই বোধগম্য হলো না। কি করছিস তোরা এখানে? সাদাব আর নিবিড়ের হঠাৎ আগমনে পরিবেশ থমথমে হয়ে উঠল। নীলাদ্র পিছু ঘুরে হেসে বলল। ও সাদাব, নিবিড়, আয় আয় আয়। নীলাদ্র ডাক শুনে মনে হচ্ছে সে তার পোষা মুরগিকে কাছে ডাকছে। নিবিড় চোয়াল শক্ত করে বলল। কি করছিলি? কি করতে পারি বলে তোর মনে হয় নিবিড়? প্রেম করছিলাম। পুনরায় হেসে বলল। জাস্ট ফান, নাথিং। কিছুই করছিলাম না, জাস্ট ওকে যেখানে সেখানে হুটহাট ঢুকে পড়তে নিষেধ করছিলাম। একবার ঢুকে পড়লে কিন্তু বের করা মুশকিল হবে তোদের। সাদাবের দিকে চেয়ে বলল। নিয়ে যা তোর বোনকে, নয়তো আবার কাকে পিছলে ফেলতে পায়তারায় নামে বলা দেয়। কাশ্মীরকে নিয়ে সাদাব যেতে যেতেই চট করে পিছু ঘুরে চাইল। নীলাদ্র কি করে জানলো কাশ্মীর তার বোন? কই, এ সম্পর্কে ভার্সিটির কেউ তো অবগত নয়। সে যত দূর জানে, নীলাদ্র এখনও বাঁকা হেসে চেয়ে আছে ওদের পানে। মাহেরিশা আজ কলেজে যায়নি। তার মন আনচান করছে অজানা আশঙ্কায়। তার আদু ভাই কেন হুট করে তার বিয়ের কথা উঠালো? সে কি লোকটাকে বলেছিল সে বিয়ে করতে চায়? আশ্চর্য মানুষ। মাহেরিশার মেজাজ আদ্রিতের ওপর প্রচণ্ড খারাপ হচ্ছে। বাবা যদি এখন সত্যি সত্যি হ্যাঁ বলে দেয় তাহলে তো সর্বনাশ। মাহেরিশা দাঁত দিয়ে নখ খুঁড়ছে। অতিরিক্ত টেনশনে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ বিছানায় থাকা তার ফোনটা বেজে উঠল। সেথায় আদ্রিতের নামখানা জল করে ভাসতে দেখে তার আরও মেজাজ বিগড়ে গেল। ফোন রিসিভ করতে সে কথা বলার আগেই ওপাশ থেকে আদ্রিতের ঝাড়ি ভেসে এলো। লোকটা কথায় কথায় এত ধমকায় কেন? আজ কলেজে আসিসনি কেন বেয়াদব? আমার শরীর ভালো না আদু ভাইয়া, আজ ছুটি। ফাজলামো করিস তুই আমার সঙ্গে? কে ছুটি দিল তোকে? শরীর ভালো না তোর? থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো বেয়াদব। ফুপ্পি বলল আধা ঘন্টা আগে তুই 1 ডজন রুটি খেলি, এখন বলছিস শরীর ভালো না? আমার ইডিয়েট মনে হয় তোর? মাহরিশা শুষ্ক ঢোক গেল। সঙ্গে হতবাক হলো লোকটার গাঁজাখুরি কথা শুনে। সে কখন ডজনখানিক রুটি খেলো মাত্র দুটো। তার আগেই মা তার খাওয়া ভণ্ডুল করে দিল। তার চিৎকার করে বলতে ইচ্ছে হলো। না 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 আদু ভাইয়া, আপনাকে আমার একদমই ইডিয়েট মনে হয় না। আপনি তো অতিরিক্ত শিক্ষিত। আমার তো আপনাকে আস্ত একটা সান্ডা মনে হয়। দব ভেবে গিলে ফেলি, অথচ হজম করতে পারি না। সান্ডা না হয়ে আপনি তো একটু মন্ডা মিঠাইও হতে পারতেন আদু ভাই, খুব কি ক্ষতি হতো তাতে? কিন্তু ওই যে, এবারেও তার নিষ্ঠুর মুখশ্রী হতে শব্দ বের হলো না। কণ্ঠনালী তার বড্ড বেইমান, সবসময় তার সঙ্গে বেইমানি করতে তৎপর। উফ, আপনি জানেন না ঠিকঠাক আদু ভাইয়া, আমি অসুস্থ। তোর অসুস্থের খ্যাতা পুরি, আমার অসুখ তুই দেখিস না? চোখে বাঁধে না তোর? আপনার আবার কিসের অসুখ? কলিজার অসুখ তুই দেখতে পাস? তোকে কি এখন কলিজা ফেরে বের করে এনে দেখাতে হবে? ছি ছি, কি সব বলছেন? আমি এমনটা কখন বললাম? আধা ঘন্টার মাঝে তুই কলেজে আসবি। যদি না আসিস গুনে গুনে তোকে আমি 100টা থাপ্পড় মারবো। ওপাশের লাইন কেটে গেল। সংযোগ বিচ্ছিন্ন হলো। মাহেরিশা ফিসফিস করে বলল। 100টা থাপ্পড় মারতে কি আপনার ধৈর্য কুলাবে আদৃত্য ভাই? আমাকে কলেজে নিয়ে কি লাভ বলুন তো আপনার? কলেজে তো আপনি আমাকে চেনেনই না, তবে এত হুমকি ধামকির দরকার কি বাপু? সকাল প্রায় 11টার কাছাকাছি। ভার্সিটি বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে আছে দুটো দল। আজ যেন তারা ভার্সিটির ছাত্রছাত্রীদের একত্রে র্যাগিংয়ের খেলায় মেতেছে। নিবিড়দের এবারের শিকার নওমি, আর নীলাদ্রদের শিকার অদিতি। আচ্ছা, যুগলগুলো কি একটু এলোমেলো হয়ে গেল না? কেমন খাপছাড়া লাগছে। অদিতির মন ভীষণ করে চাইল কেউ একজন আসুক, ভার্সিটির এসব ফাতরামিগুলো কেউ তো বন্ধ করুক। আর কত তারা এসব সহ্য করবে? আর পারা যাচ্ছে না। দিনের পর দিন এবারে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই তিয়াশা মেয়েটা আরও বার বেড়েছে। তিয়াশা অদিতিকে বলল। কানে ধরে উঠবোস করতো। অদিতি হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে রইল। কাটকাট কণ্ঠে বলল।
আমি পারবো না আপু। আমরা তো আপনাদের গোলাম নই যে যা ইচ্ছে তাই করাবেন আমাদের দিয়ে। তিয়াশা রাগি চোখে চাইল অদিতির গায়ে হাত তুলতে নিতেই অদিতি চোখ খিচিয়ে বন্ধ করে নিল। এই বুঝি সে ভরা মাঠে অপমানের খাতায় নাম লেখালো। তার চোখ ভিজে এলো, কিন্তু কয়েক মুহূর্ত কাটতেও মুখে সে কোনো থাপ্পড়ের অস্তিত্ব পেল না। চোখ পিটপিট করে চাইল সে, দেখতে পেল তিয়াশার পেছন থেকে একখানা অচেনা পুরুষালী হাত তিয়াশার হাত চেপে ধরেছে শক্ত করে। পুরুষটি তিয়াশার পেছনে থাকায় সে তা দেখার ফুসরত পেল না। এই কে বে তুই? কথাটি তিয়াশার মুখশ্রী হতে নিঃসৃত হওয়ার সঙ্গে সঙ্গে পুরুষটি তিয়াশাকে এক ঝটকায় ঘুরিয়ে ওর গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিতে দেরি হলো না। ঠাস করে শব্দ হলো। অদিতি চোখ বড় বড় করে সঙ্গে সঙ্গে মুখে হাত দিল। মাই গড, এই বেয়াদব মেয়েটাকে মারতেও কেউ সাহস রাখে? থাপ্পড়ের শব্দে ওপাশে থাকা সাদাফ, নিবিড় সহ ওদের দলে থাকা সবাইও এসে ঘিরে ধরল। তিয়াশা ফ্যাল করে লোকটার মুখের দিকে চেয়ে রইল। এত গর্জিয়াস লুকও বুঝি কোনো পুরুষের হতে পারে? পুরুষটির মুখশ্রী একদম অচেনা, আগে তো এ ভার্সিটিতে বোধহয় না দেখা গিয়েছে। নীলাদ্র ভ্রু কুঁচকে বলল, কে তুই? তিয়াশাকে মারার সাহস পেলি কোথায়? সঙ্গে সঙ্গে নীলাদ্রর গালে দ্বিতীয় থাপ্পড়টি পড়ল সেকেন্ডের মাঝে। পরপর পুরুষালী দাম্ভিক গমগমে কণ্ঠস্বর সকলের কানে বাজল তীব্রভাবে। জাওয়াত পাটোয়ারি। ভার্সিটির প্রাঙ্গণে গুঞ্জনে মুখরিত। একে অপরের মাঝে ফিসফিস ধ্বনি প্রবল বার্তা দিচ্ছে বিপদের। নিঃসন্দেহে তা জাওয়াত পাটোয়ারির সাহসিকতায়। কে এই সুদর্শন পুরুষটি? এত সাহস তার হলো কেমন করে? থাপ্পড়ের পর্ব শেষ হতেই কোনো কথাবিহীন জাওয়াত দৃঢ় কদমে হেঁটে চলল অফিস রুমের দিকে। নীলাদ্রকে থাপ্পড় খেতে দেখে কাশফি খুশি হলো। বেশ হয়েছে, তাকে ধমকি ছিল না একটু আগে, এবার বোঝ কেমন লাগে সব জায়গায় বা হাত দেয়া। ক্লাসের ঘন্টা বেজে গিয়েছে ইতোমধ্যে। নীলাদ্রর আগে ফোঁস করছে। নীলাদ্রর ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে সে তাদের কেমিস্ট্রির ল্যাবে গিয়ে ধার্য কেমিক্যাল এনে জাওয়াদের মুখে ছুঁড়ে মারতে, তবে বুঝি তার দিল খুশি হতো। নীলাদ্র এক পলক সাদাফ আর নিবিড়ের পানে চেয়ে হন করে হেঁটে চলে গেল ক্লাসে। মাস্টার্সের ক্লাস আজ বোম হয়ে আছে। সেই বোম বিস্ফোরণের তাগিদে হাজির হলো ভার্সিটির অথরিটির সঙ্গে আগমন ঘটল জাওয়াত পাটোয়ারির। একজন সিনিয়র প্রফেসর তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে শুধালেন, উনি হচ্ছেন তোমাদের নিউ মোস্ট ট্যালেন্টেড কেমিস্ট্রি প্রফেসর জাওয়াত পাটোয়ারি। ইউকে থেকে কেমিস্ট্রিতে পিএইচডি শেষে 4 বছর তিনি ইউসিএলএ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে শিক্ষকতা করেছেন। নেচার কেমিস্ট্রিতে তার কিছু রিসার্চ প্রবন্ধও রয়েছে। বিশেষ তাগিদে তাকে আমরা আমাদের ভার্সিটিতে নিয়োগ দিয়েছি। আশা করি সকলে প্রফেসরের সঙ্গে কোঅপারেট করে চলবে। ক্লাসে উপস্থিত সকলে বিস্ফোরিত দৃষ্টিতে জাওয়াদের পানে চাইল। ও মাই গড, প্রফেসরের সঙ্গে নীলাদ্র ঝামেলা করল। এখন কি তাকে ছেড়ে দেবে জাওয়াত এত সহজে? নীলাদ্রর মাঝে কোনো ভয় ভীতির দেখা পাওয়া গেল না। অপরদিকে সাদা প্রাণপণে চেষ্টা করছে কারো চেহারা মনে করতে। তার কেন জানি না মনে হচ্ছে জাওয়াতকে সে আগে কোথাও দেখেছে। কোথায় দেখেছে, কিন্তু কোথায়? প্রফেসরকে থামিয়ে দিয়ে জাওয়াত থমথমে কণ্ঠে বলে উঠল, দ্যাটস এনাফ প্রফেসর সোহেব, জাস্ট 1 মিনিট, আই হ্যাভ সামথিং টু সে দেম। ওকে প্লিজ প্রফেসর জাওয়াত। জাওয়াত মেরুদণ্ড সোজা করে শটান হয়ে দাঁড়ালো, তার ফর্মাল প্যান্টের পকেটে হাত গুজে। দরজার বাইরে দাঁড়ানো অদিতিকে হাতের ইশারায় কাছে ডাকলো সে। হেই ইউ কাম। অদিতি দুরু বুকে ভেতরে এসে দাঁড়ালো। তার পিছু পিছু নমি ও এলো। জাওয়াত অদিতির পানে চেয়ে আদেশ করে বলল, দেখাও বট গাছের নিচে কে কে দাঁড়িয়েছিল আর কে কে তোমায় টিচ করেছিল। নীলাদ্র ফট করে দাঁড়িয়ে বলে উঠল, ওটা টিজ নয়, র্যাগিং করা হচ্ছিল। শাট আপ, তোমায় কোয়েশ্চেন করেছি, নো সাউন্ড টিচ। ও র্যাগ আমায় শেখাতে এসো না। জাওয়াদের হুঁশিয়ারিতে পুরো ক্লাস থমথমে হয়ে উঠল। নিবিড় ফিস করে সাদাবের কানে কানে বলল, ভাই এই প্রফেসরটা আবার কই থেকে উদয় হলো বলতো? আমাদের গোষ্ঠীর ষষ্ঠী না করে ছাড়ে। সাদাব চোখ রাঙিয়ে চাইল, ফিস করে বলল, বেশি কথা বলিস না মহিষের বাচ্চা। ভাই তুমি আমার বাপ তুলে কথা বলো না প্লিজ। তো তোকে কি এখন নিবিড়ের বাচ্চা বলবো?
আস্তাগফিরুল্লাহ, এসব কথা বলে না। লক্ষ্মী ভাই আমার, নিস্তব্ধতা আসলে আমি তোমার নামে বিচার দিব, দেখি নিও। সাদাব আমতা আমতা করে বলল, দে না, এক্ষুনি গিয়ে দে। তোর কি মনে হয় ওকে আমি ভয় পাই? নিবিড় শয়তানি হেসে বলল, সেটা তো বিচার দেওয়ার পরেই বোঝা যাবে। সাদাব ধুম করে নিবিড়ের পিঠে কিল বসালো। ভাই মেরে ফেলবে নাকি? অদিতির কথায় দুজনেরই কথার ইতি টানতে হলো। অদিতি আর নওমি এক এক করে নীলাদ্র, তিয়াশা, সাফওয়ান, সাদাব, নিবিড় সকলকে দেখিয়ে দিল। নিবিড় আবারও বলল, ভাই দেখলি কত বড় বেয়াদব মেয়ে। ওকে আমরা রেখ দেওয়ার সুযোগটা পেয়েছি বল। তার আগেই তো জাহাদ না ফাহাদ এসে হাজির হলো, তারপরও দেখলি আমাদের নামগুলো ঠুসে দিল। নওমি নিবিড়ের দিকে চেয়ে শয়তানি হাসি দিল। নিবিড় চোখ ছোট ছোট করে চাইল, যেন নিবিড় নিঃশব্দে বলছে, নাম বলে আমার কিছুই করতে পারবে না, নাও ডুবা চশমিশ। নওমি তেমনই যেন চোখে চোখে বলছে, সেটা তো একটু পরে বোঝা যাবে পিটিরের বাচ্চা। জাওয়াদ গমগমে কণ্ঠে প্রফেসর শোয়েফকে বলল, প্রফেসর, ভার্সিটির সকল স্টুডেন্টকে জানিয়ে দেবেন নেক্সট ডে দুপুর 12টার সময় যেন সকলে মাঠ প্রাঙ্গণে উপস্থিত থাকে। নীলাদ্রদের দিকে ঘুরে বলল, আর তোমরা সকাল 11টায় মাঠের মাঝে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি উপস্থিত না হওয়ার আগ পর্যন্ত এক পাও নড়বে না, নয়তো ফল খারাপ হবে। জাওয়াদ সহ সকলে বেরিয়ে গেল। নীলাদ্র রাগে ফুঁসতে লাগলো। নিঝুম সন্ধ্যা, আলো আধারির খেলায় মেতে উঠেছে চারিপাশ। নিস্তব্ধ সুজন মাহির অনেকগুলো দিন পর আজ একসঙ্গে উপস্থিত হয়েছে নিস্তব্ধ রেস্টুরেন্টে একটি বিশেষ কারণ উপলক্ষে। শূন্য রেস্টুরেন্টে 3 বন্ধুর আড্ডায় মুখরিত। কিন্তু বন্ধু তো তারা 3 জন নয়, ছিল তো 7 জন। বাকি 4 জন কোথায়? সৃজন, তৃপ্তি, আয়ানা, আরশি, তারা 4 জন কোথায়? ওই যে সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদল ঘটে মানুষের জীবনেরও। তৃপ্তিকে 3 বন্ধু তার হাজব্যান্ড নিখিলের সঙ্গে দেখেছিল সেই ফ্যামিলি টুগেদারে। এরপর শুনেছিল মেয়েটা পুনরায় পাড়ি জমিয়েছে বিদেশের মাটিতে। এরপর ওর সঙ্গে আর কারো যোগাযোগ হয়নি। হয়তো মেয়েটা চায়নি যোগাযোগ করতে। কেন চায়নি সে তো তৃপ্তি নিজেই বলতে পারবে। আরশি আর আয়ানা, তারা দুজন আছে দিব্যি। আয়নার স্বামী সংসার নিয়ে সুখেই আছে, তবে তার কোনো সন্তান নেই। একটা অ্যাক্সিডেন্টে সব শেষ হয়ে গেল কেমন করে। তবে সুখে থাকার বিকল্প পদ্ধতি রয়েছে তো। যেমন করে তাসফিকে তার বাবা সব সময় বিকল্প পদ্ধতির খোঁজ দিত, ঠিক তেমনই করে আয়নাও তার 10 বছরের পালিত ছেলেকে নিয়ে সুখেই আছে। সুখে থাকতে হলে নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে। আরশি আজও বিয়ে করেনি। আরশি যে টাকলা বিটকেলার মাথায় অতি উত্তেজনায় ডিম ফাটিয়েছিল, তার জন্যই দেবদাস হয়ে সে আজও বিয়ের পিড়িতে বসেনি। হসপিটালে যাচ্ছে, ডিউটি করছে, এভাবেই যাচ্ছে তার জীবন। আচ্ছা, কিছু মানুষের জীবন এমন বিষাদে পরিপূর্ণ হয় কেন? এই দুনিয়ায় জীবিত প্রাণী কেউ পারফেক্ট নয়, কেউ না। এই তো ধরা যাক না, তাসফি জন্মের পর নিজের মাকে হারালো, এরপর বাবাকে। মেয়েটা হয়ে গেল এতিম, তবে তাকে আগলে রাখতে নিস্তব্ধকে ঠিক উপরওয়ালা ঠিক করে দিল। জোড়া বেঁধে দিল দুজনের, যে বাঁধন আর কখনো ছিন্ন হওয়ার নয়, ইহজনম পর জনম কোনো কালেই নয়। এরপর আসা যাক সুজন আর আশার কথায়। আশা মেয়েটা তো জন্ম থেকেই হতভাগী। চাচা চাচির কত অত্যাচারের শিকার হলো, শেষ পর্যন্ত সুজনের মতো একজনকে তার জীবনে পাঠালো, যে নিজেও কিনা একজন ভূত মানুষকে ভালোবেসে বছর কাটাচ্ছে। উপরওয়ালা তাদের কষ্টকেও লাঘব করতে 2 হতভাগাকে এক করে দিল। এরপর আসা যাক মাহিন আর বাসন্তীর বেলায়। বাসন্তীর মেয়েটাকে কম ঝড়ঝাপটা পোহায়নি। যাকে ভালোবেসে বিয়ে করলো সে বেরোলো জানোয়ার রূপে। ডিভোর্সের তকমা লাগালো গায়ে, চাঁদের ন্যায় কলঙ্কিত হলো খুব করে। কিন্তু পরিবারের সাপোর্ট ছিল তার উপর সর্বাধিক। ওই যে উপরওয়ালা একদিকের পাল্লা থেকে কেড়ে নিয়ে শূন্য করে দিলেও অপর দিক ঠিক পরিপূর্ণ করে দেয় পুনরায়। তার উপর মাহিনের সাপোর্ট তার জীবনটাকে সুন্দর করেছে পুনরায়। আর মাহিন বাপছাড়া ছেলেটা ছোট থেকেই পরিবারের বোঝা বইতে হলো তার। এরপর ভালোবাসলো এমন একজনকে যার বিয়ে হলো অন্য কারোর সঙ্গে। দুঃখে জর্জরিত হৃদয় তার কুপকাদ, কিন্তু উপরওয়ালা তাকেও নিরাশ করেনি। তার ভালোবাসার প্রতিদান দিয়ে পুনরায় বাসন্তীকে এনে দিয়েছে তার নিকট।
সত্যি মানব জীবনে আসলেই একটি রহস্যময় গোলক ধাঁধা। কখন কার জীবনে কি ঘটে যাবে কেউ জানে না। সময়ের গতির সঙ্গে পরিবর্তনের রেখা কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না। জানা সম্ভবও না, সবই তো জানেন ওই একমাত্র খোদা তাআলা। এই যে সকলের জীবনে এত এত বিষাদ, তবুও এই বিষাদের মাঝেও যেন হাজারো স্বস্তি, সুখের ঠিকানা। এই বিষাদের মাঝে তো তারা সবাই পুনরায় ফিরে পেয়েছিল সুখের খোঁজ। সকলের জীবনে কত নাটকীয়তা, জীবন তাদের দেখালো কত রং ঢং। দিন শেষে সবই তুচ্ছ, বড্ড তুচ্ছ। আহা জীবন! পরিশেষে জীবন আমাদের থেকে যা নেয় তার থেকে 2 ডাবল ফিরিয়ে দেয়। সৃষ্টিকর্তা অমর কখনো নিরাশ করেন না। তোমার তাকদিরে যা লেখা আছে তা ফলবেই, ভালো হোক কিংবা মন্দ। আয়ানা আর আরশি হাসি মুখে হাজির হলো তখন রেস্টুরেন্টে। দুজনের চেহারায় বর্ষের ছাপ পড়েছে। আগের মতো নেই সেই জৌলস, তবু মুখমণ্ডলগুলো বড্ড চেনা। বলেই আয়না আর আরশি খিলখিল করে হাসলো, ঠিক যেন সেই তাদের কলেজ লাইফের কিশোরীদের ন্যায়। আহা, জীবন এত মধুর কেন! নিস্তব্ধ দুজনের পানে কটমট করে চেয়ে বলল, খবরদার, যদি মেয়ে মানুষের নামে ডেকেছিস তো। আমার মেয়ের নাম তোরা আমায় দিচ্ছিস, আর ইউ ম্যাড? দুজনে দাঁত কেলিয়ে হাসলো। সুজন আর মাহিন কোনো রিয়েক্ট করলো না, বরং হাসলো। তাদের নিস্তব্ধ তাসফি ব্যতীত সেই নিরামিষই রয়ে গেল। ইস! সুজন তার পানে কটমট করে চেয়ে বলল, বেড়া তুই আর ভালো হলি না। তোর মেয়ের সঙ্গে 2 দিন পর ছেলে বিয়ে দেব, আর তুই কিনা এখনো চোখ গরম দেখাস। নিস্তব্ধ ভ্রুকুচকে বলল, তোর ছেলেকে কে মেয়ে দেবে? আমার মেয়েকে ভালোবেসে তোর ছেলে। সুজন নির্লিপ্ত কণ্ঠে বলল, ভালো না বাসলে কি? ভালো না বাসলে আমি তার কাছে আমার মেয়েকে কেন দেব? সুজন প্রতিবাদ করে বলে উঠল, তুই কি তাসফিকে ভালোবেসে বিয়ে করেছিলি? নিস্তব্ধ শুষ্ক ঢোক গেল। এর জবাব সে দিতে পারবে না। নিজের দাম্ভিকতার অতীতের নিশানা সে খুঁজতে চায় না, ফেলে দিয়েছে তা সে নর্দমায়। আয়না, আরশি আর মাহিন ওদের দুজনকে থামিয়ে শোধালো। 5 বন্ধু ভাবনায় বুধ হলো, তবে তাদের ভাবনার ঘোর কাটাতে হলো খুব দ্রুত। হ্যালো আজিব গোষ্ঠী। অতীব চেনা কণ্ঠস্বর কর্ণগোচর হতেই 5 জন চট করে পিছু ফিরে চাইল। তবে একজনের বদলে ধরা দিল 2 জন সুদর্শন পুরুষের মুখশ্রী। একজনের হাসি খুশি, অথচ অপরজনের গম্ভীর, অথচ চেহারার সারাংশের তাদের বড্ড মিল। দীর্ঘদিন পরে সৃজনের সুদর্শন মুখশ্রী দেখে চোখ চকচক করে উঠল সকলের। সৃজন দৌড়ে এসে জড়িয়ে ধরল বন্ধুদের। ছেলেটার চেহারায় এখনও যেন ঠিক আগের মতন প্রতিচ্ছবি, তার উপর বিদেশে ঘুরে তার চেহারার জৌলুস যেন অধিক বেড়েছে। উভয়ের চোখ ভিজে এলো দীর্ঘ আলিঙ্গনে। বন্ধুকে ছেড়ে নিস্তব্ধ এবারে এগিয়ে গেল একটু দূরে শটান দাঁড়িয়ে থাকা সৃজনের কার্বন কপির দিকে। জাওয়াদ রাইট? জাওয়াত মুস্কি হেসে মাথা নাড়িয়ে হ্যান্ডশেক করল নিস্তব্ধর সঙ্গে। কুশল বিনিময় শেষে শুধালো, সেই ছোট সময়ে দেখেছি আপনাদের। বাবা তো সবসময় আপনাদের কথাই বলতে থাকে। অ্যান্ড মোস্টলি ইউ আর গ্রেট আঙ্কেল। আন্টি কেমন আছেন? নিস্তব্ধ হেসে বলল, গুড। তোমার আন্টিকে দেখতে চাইলে কিন্তু আমাদের বাসায় যেতে হবে মাইসান। কি যাবে তো? জাওয়াত মুস্কি হাসল। সৃজন তেড়িয়ে এসে বলল, তুই থাম ভাই, তাসফিকে বলে আমরা তোর বাসায় এবার গেট টুগেদার আয়োজন করব। তোর কিচ্ছু করতে হবে না, তুই নিস্তব্ধ হয়েই সব দেখবি। সৃজন পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে ফিসফিস করে নিস্তব্ধর কানে কানে বলল, সিগারেট খাস ভাই? নে ধর খা। আরে ভাই, তাসফি নেই তো এখানে। নিস্তব্ধ চোখ ছোট ছোট করে চাইল। সৃজন দাঁত কেলিয়ে হাসল। নিস্তব্ধ সৃজনের পিঠে কিল বসিয়ে দাঁতে দাঁত চেপে শুধালো, দামড়া ছেলে সামনে, আক্কেল হবে কবে তোদের? হবে না ইহ জনমে বন্ধু, আর ছেলে তো নাদান নয়। সুজন আর মাহিন সৃজনের থেকে সিগারেট নিয়ে তাতে লাইটার দিয়ে আগুন দিল। দীর্ঘদিন পর সিগারেটের ঘ্রাণ মস্তিষ্কে লাগতেই উষ্ণ ধোঁয়ায় কণ্ঠ রোধ হয়ে আসল। সুজন হেসে জাওয়াদের দিকে চেয়ে শুধালো,
কি ভাইপো খাবে নাকি? জাওয়াত মাথা নাড়ল, অর্থাৎ না। বাবা আর তার বন্ধুদের পাগলামি দেখে মুখ টিপে হাসলো আড়ালে। টেবিলে বসে 6 বন্ধু আড্ডায় মশগুল হলো, আর জাওয়াত হলো নীরব দর্শক। ওদিকে রেস্টুরেন্টের বাইরে 2 পান্ডার ভেতরের কার্যকলাপে আক্কেল গুরুম অবস্থা। 2 পান্ডা কৌতূহলের বর্ষবর্তী হয়ে জাওয়াদের পিছু নিতে নিতে